আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে আমার রসতত্ত্বের উপর একটি ক্লাস হবে। তোমাদের সাথে রয়েছে আমি অধ্যাপক হাফসা বেগম, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। রসতত্ত্বের উপর তোমরা অনেকগুলো ক্লাস করেছো। তার আগে একটু দেখি যে তোমরা কেমন আছো। সবাই যে যেখানে আছো আশা করছি যে তোমরা ভালো আছো। শুধু নিজেরাই ভালো থাকার চেষ্টা করব না, আমরা সাথে সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে, ছোট বড় সব সদস্যকে খেয়াল রাখার মতো একটা মনোবল যেন আমাদের তৈরি হয়ে যায়। আমরা সবার দিকে খেয়াল রাখার চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে। নিজেরা তো অত্যন্ত সচেতন থাকবে যে কিভাবে এই এখন যে অবস্থা আছে, করোনা অনেকেই খুব হেসে উড়িয়ে দিচ্ছে, কিন্তু আমরা জানি যে ভয়াবহ অবস্থা বা সংকট এখনও কাটেনি। কাজেই তোমরা নিজেরা সচেতন থাকবে এবং পরিবারের সবাইকে সচেতন রাখার চেষ্টা করবে। কারণ আমি মনে করি তোমরা তরুণ প্রজন্ম যারা আছো, যারা শিক্ষিত সম্প্রদায় আছো, তারা প্রত্যেকটি পরিবারের জন্য কিন্তু তোমরা একটি খুঁটি স্বরূপ। তোমাদের উপরে, তোমাদের কথায় পরিবারের অনেকটা নির্ভরতা আছে, আস্থা আছে। কাজে এই বিষয়টার দিকে তোমরা খেয়াল রাখবে। সবাই নিজেরা তো অবশ্যই সচেতন থাকার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের যে পড়াশোনা আছে সেটাকে তো আমরা বাদ দিতে পারবো না কোনোভাবেই, কারণ আমরা ছাত্রত্ব বজায় রাখছি। আমরা ছাত্র, এই কথাটা আমাদের মনে রাখতে হবে, এবং প্রথম বর্ষের ছাত্র, তাই না? আমাদের সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। সেজন্য পড়াশোনাকে সব কাজের পাশাপাশি আমরা যেন পড়াশোনাটা চালিয়ে যাই। অবশ্যই চালাতে হবে, কোনো অজুহাত কিন্তু এর সঙ্গে চলবে না। পড়াশোনার মতো করেই চালিয়ে নিতে হবে। সেজন্য আমরা এই যে ক্লাসগুলো শিক্ষকরা করছি, তোমরা যদি ক্লাসের সাথে একাত্ম না হও তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রমের কোনো সার্থকতা থাকবে না। আমরা আশা করি এবং সবসময় বিশ্বাস করি যে আমাদের ছাত্ররা কিন্তু আমাদের পাশে সবসময় থাকে। আমাদের ক্লাসগুলো তারা অনুসরণ করে। শুধু ক্লাসগুলো অনুসরণের পাশাপাশি বইগুলোকে সাথে রাখতে হবে, পড়তে হবে, তবেই কিন্তু তোমরা একটা সার্থকতার জায়গায় পৌঁছে যেতে পারবে। তোমাদের মঙ্গল কামনা করেই আজকে আমি শুরু করছি আমার ক্লাস। যেটা বলছিলাম যে রসতত্ত্বের উপর আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ এই বিষয়টাতে লিখতে পারলেই তোমাদের অনেক নাম্বার পাওয়া যায়। এটা গ্রামারের মতো। কাজে তোমরা যদি একটু লিখতে পারো, বুঝতে পারো, বোঝার জন্য তোমাদের সেই মনটা থাকা চাই। না, মনোযোগ যদি না দাও তাহলে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে না, কঠিন লাগবে তোমাদের কাছে। কাজে একটু মনোযোগ দিয়ে আমরা পড়ার চেষ্টা করব, তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবো বলেই কিন্তু আমার বিশ্বাস। তবে আজকে আমরা একটা বড় ক্লাস শুরু করছি। ক্লাসটা একটা ক্লাসে শ্রেণীকক্ষে আমরা শেষ করতে পারি না। এটা আজকে আমি তো চেষ্টাই করব, তারপর যদি দেখা যায় যে পারছি না, অনেক তোমাদের ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে, এরকম হয়, তাহলে পরবর্তী একটা ক্লাসকে আমরা ট্যাগ করব এর সাথে, তা যাতে কমপ্লিট একটা ক্লাস হয়ে থাকে। তাহলে আমরা শুরু করছি আজকে। যেমন আজকে আমাদের ক্লাসটার বিষয় হবে কাব্যে ধ্বনি বলতে কি বোঝায়। কাব্যে ধ্বনি, ধ্বনি বলার সাথে সাথে কিন্তু তোমরা খুব জানো সবাই যে ব্যাকরণ শাস্ত্রে তোমরা ধ্বনি পড়েছ, তাই না? যে সপ্তম শ্রেণী থেকেই তোমরা ধ্বনি কি, বর্ণ কি, এগুলো পড়ার চেষ্টা করছো। আজকে আমি শিরোনামটা বললাম যে কাব্যে ধ্বনি বলতে কি বোঝায়। এখন আমরা ধ্বনি বলতে যেটা বুঝি অলঙ্কার শাস্ত্রে, সেটা হলো যে আওয়াজ। যেমন আমি বললাম ক, এই আওয়াজটা আমার মুখনিসৃত, এটি হচ্ছে ধ্বনি। যখন আমরা এটি খাতায় লিখে ফেলবো তখন একটা আকার পেল, তখন এটি হয়ে গেল বর্ণ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা ব্যাকরণ শাস্ত্রে পড়েছি। আজকে আমরা কাব্যে ধ্বনি বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা পড়ব। আচ্ছা, এবং সেটা হচ্ছে
আলংকারিকদের দৃষ্টিকোণ থেকে ধ্বনিটা কি। আমরা যখন এই রসতত্ত্ব পড়ছি তখন কিন্তু আলংকারিকদের কথা আমরা বারবার পড়ছি। তাদের অনেক অনেক আলংকারিকের নাম আমরা জানি বিগত ক্লাস থেকে। কাজে ওনারা ধ্বনিকে কিভাবে সংজ্ঞায়িত করছেন বা কাব্যে ধ্বনির অবস্থানটা কি, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসটি হবে। তাহলে আমরা বলছি যে অলঙ্কার শাস্ত্রের একটি পারিভাষিক শব্দ হচ্ছে ধ্বনি, একটা পারিভাষিক শব্দ অলঙ্কার শাস্ত্রে। এবং একটা লাইন আছে যে ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। খুব খেয়াল করো, ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। এই যে আমরা এত কাব্য পড়ি, কবিতা পড়ি, বলা হচ্ছে যেগুলোর আত্মা অর্থাৎ মূল হচ্ছে কি ধ্বনি। তাহলে আলোচনা সূত্রে আমি এই কাব্য থেকে কিন্তু শুরু করব, কাব্য থেকে। তাহলে কবিতার সংজ্ঞা দিতে গিয়ে আমাদের যে প্রাচ্য আলংকারিক আছে, পাশ্চাত্য আলংকারিক আছে, কাব্যতত্ত্ববিদগণ আছে, তারা যেমন একটা সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দিতে বা সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, তেমনি কোন বিশেষ গুণে বা বিশেষ শব্দগুচ্ছ মিলে কবিতা হয়ে থাকে সেই সম্বন্ধেও কিন্তু একটা সুনির্দিষ্ট সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তাহলে আমাদের কি হচ্ছে, আমরা কি কি শব্দ দিয়ে একটা কবিতা হবে এই সম্পর্কে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, বা কবিতার সবার সর্বজন গ্রাহ্য অর্থাৎ সবাই বলবে যে এই সংজ্ঞাটি কবিতা, এরকম কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। তাহলে কবিতাকে বিশ্লেষণ করতে গিয়ে কাব্য শরীর নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কাব্য শরীর, কবিতার শরীর, এটা নিয়ে অনেক, কবিতার দেহাবয়ব, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, গবেষণা হয়েছে, সমালোচনা হয়েছে। তেমনি আরেকটা বিষয় আছে যে কাব্যের যে আত্মা, আমরা শুধু দেহ নিয়ে কথা বলবো কিন্তু আত্মাকে অনুসন্ধান করব না, এটা তো আসলে হয় না, তাই না? তাহলে আমাদের আত্মা নিয়েও কিন্তু এই কবিতার আত্মা নিয়েও অনেক সন্ধানের চেষ্টা করা হয়েছে। কাব্য, প্রাচ্য কাব্যতাত্ত্বিকেরা, তোমরা প্রাচ্য পাশ্চাত্য সম্পর্কে জানো, প্রাচ্য কাব্যতাত্ত্বিকেরা কিন্তু দীর্ঘদিন থেকে কবিতার স্বরূপ, কবিতার আত্মা, এগুলার একটা সুনির্দিষ্ট কিছু দেবার চেষ্টা করেই যাচ্ছেন অব্যাহতভাবে। অলঙ্কার শাস্ত্রে বিভিন্ন মতবাদ চালু আছে। মতবাদ, প্রত্যেক মতবাদের আবার গ্রহণযোগ্যতার পেছনে, যে এই মতবাদটা কি গ্রহণযোগ্য হবে, এই মতবাদটি কি মানুষ গ্রহণ করবে, এর পেছনে যুক্তিগ্রাহ্য যেমন প্রমাণ আছে, তেমনি তার অসম্পূর্ণতাও কিন্তু রয়েছে। কেউ মানছেন, আবার কেউ মানছেন না। প্রমাণও আছে, অসম্পূর্ণতাও আছে। তবে কাব্যের যে আত্মা, দেহ নয়, কাব্যের যে আত্মা, এই আত্মা নির্মাণের পেছনে যাদের অবদান রয়েছে, অর্থাৎ কাব্যের আত্মা যেসব মতবাদ দ্বারা স্বীকৃত, আমরা বলেছি যে কিছু মতবাদ আছে যেই মতবাদ দিয়ে স্বীকৃত, সেই মতবাদগুলো কি কি? মতবাদগুলো হচ্ছে অলঙ্কারবাদ, রীতিবাদ, বক্রোক্তিবাদ, ধ্বনিবাদ, আরও অনেক মতবাদ আছে, কিন্তু এই কয়েকটা মতবাদ হচ্ছে উল্লেখযোগ্য। মতবাদগুলো আরেকবার বলছি, আমরা বলছি অনেক মতবাদ আছে, কিন্তু 4টা মতবাদের কথা আমরা এখানে বললাম, যেগুলো উল্লেখযোগ্য, যেগুলো আমাদের আলোচনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি কি মতবাদ একটু খেয়াল করো আবার। অলঙ্কারবাদ, রীতিবাদ, বক্রোক্তিবাদ, ধ্বনিবাদ। তাহলে আমরা শুরুতে যে কথাটি বলছিলাম যে আজকে আমরা পড়ব কাব্যে ধ্বনি। দেখেছো যে আমাদের মতবাদের ভেতরে একটা মতবাদ আছে ধ্বনিবাদ। আচ্ছা, এই ধ্বনিবাদের যে মুখ্য আচার্য, তার নাম হচ্ছে
আনন্দ বর্ধন। এই নামটা তো তোমরা অনেকবার শুনেছ, আচার্য বর্ধন। তার একটা গ্রন্থ আছে, এটির নাম হচ্ছে ধন্যালোক। ধন্যালোক এই বইটা আমরা শ্রেণীকক্ষে পড়ালে হয়তো এই বইটার নামটা এখন লিখতাম আমরা। ধন্যালোক লিখতে গিয়ে কিভাবে লিখতে হবে, ধয়ের সাথে বটা যুক্ত করে দিতে হবে, নয় জফা লাকার লোক। ধন্যালোক হচ্ছে তার আনন্দ বর্ধনের একটা গ্রন্থের নাম। এই গ্রন্থে তিনি ধ্বনিকেই কাব্যের আত্মা বলে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ ধ্বনিবাদের যে মুখ্য আচার্য, যার নাম আমরা বলছি আনন্দ বর্ধন, তিনি তার যে গ্রন্থ ধন্যালোক, এই গ্রন্থের মধ্যে তিনি বলেছেন ধ্বনি কাব্যের আত্মা। এই মতবাদটা কার? মতবাদটা হচ্ছে আনন্দ বর্ধনের। কাব্য সম্বন্ধে এই আনন্দবর্ধনের আলোচনা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, খুবই প্রয়োজনীয় ওনার আলোচনাগুলো। এই তাৎপর্যকে আরও দৃঢ় ভিত্তি দিচ্ছেন, আরও জোরালো করছেন আরেকজন আলংকারিক, তার নাম হচ্ছে অভিনব গুপ্ত। নামগুলো খুব খেয়াল করে শুনবে। নামের বানান লিখতে গিয়ে ওই যে আমরা অনেকে উচ্চারণ করি না অভিনব, তাই না? এরকম যেন না হয়। অভিনব মানে কি দুটোই ব। খুব সচেতন থাকবে নাম লেখার ক্ষেত্রে। অভিনব গুপ্ত তিনি কি বলছেন, এই তাৎপর্যকে জোর ভিত্তি দিয়েছেন। আরেকজন কাব্যতাত্ত্বিকের কথা কিন্তু আমরা খুব ভালো করে জানি, কারণ আমরা যখন অলঙ্কার শাস্ত্র পড়েছি তখন তার বইটা আমরা দেখিয়েছি বা পড়েছি। তিনি হচ্ছেন অতুলচন্দ্র গুপ্ত। এই অতুলচন্দ্র গুপ্তের নাম তোমরা সবাই জানো এবং তার বইটার সাথেও তোমাদের পরিচয় আছে। তার বইটার নাম হচ্ছে কাব্য জিজ্ঞাসা, যে বইটি আমি তোমাদের দেখিয়েছি এর আগে। এই অতুলচন্দ্র গুপ্ত তার কাব্য জিজ্ঞাসা গ্রন্থে আনন্দ বর্ধনের ধন্যালোক যে গ্রন্থটির কথা বলেছি সেটার ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে দেখো, এই যে আমরা একটা প্যারা বললাম বা কিছু কথা বললাম, এখানে একটু সাম আপ করার চেষ্টা করি আমরা। এখানে কি বলেছি যে মুখ্য আচার্য, তার নাম হচ্ছে আনন্দ বর্ধন, তার গ্রন্থটার নাম হচ্ছে ধন্যালোক। তিনি যে মেসেজটি আমাদের কাছে রেখেছেন সেটি হচ্ছে, তিনি বলতে চেয়েছেন ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। এটাকে আমরা যদি ঊর্ধ্বকমার ভেতরে রাখি তাহলে আমরা কোট করছি আজকে যে ধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। এখন এটাকে আমি একটা কথা বললাম, একটা মতবাদ বললাম, এটা যদি সাপোর্ট না করে জনগণ, শিক্ষার্থীরা, শিক্ষাবিদেরা, তাহলে কি হবে না, এটি কিন্তু একটা গ্রহণযোগ্যতা পাবে না। তিনি যে কথাটা বলেছেন অন্যান্য আলংকারিকরা এটাকে জোরালোভাবে সমর্থন করেছেন। অন্যান্য আলংকারিকদের ভেতরে আমি অভিনব গুপ্তের কথা বলেছি, অতুলচন্দ্র গুপ্তের কথা বলেছি। তারা খুব জোরালোভাবে এই কথাটাকে সমর্থন করেছেন, তার এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। তাহলে কি হলো, একটা জিনিস মোটামুটি দাঁড় যে উনি করিয়েছেন এটাকে কিন্তু আমরা সমর্থন পেয়েছি এটার উপরে। আচ্ছা, আমরা কিন্তু আগেই বলেছি যে ধ্বনি হচ্ছে অলঙ্কার শাস্ত্রের একটা পারিভাষিক শব্দ, তাই না? এই ধ্বনি বলতে কি বোঝায়? তিনি যে বললেন ধ্বনি কাব্যের আত্মা, আবার আমরা বলছি ধ্বনি হচ্ছে একটা অলঙ্কার শাস্ত্রের পারিভাষিক শব্দ। অতএব এখন আমাদের খুব জোরালোভাবে জানতে হবে এই ধ্বনিটা আসলে কি। ওই যে আমরা বলেছিলাম আওয়াজ, এটা কিন্তু ব্যাকরণ শাস্ত্রে, কিন্তু অলঙ্কার শাস্ত্রে কিন্তু এটি ধ্বনি নয়। তাহলে ধ্বনি কি? খেয়াল করো, এই ধ্বনি বলতে কাব্যতত্ত্বে, আমরা তো আসলে আজকে কাব্যতত্ত্ব নিয়ে কথা বলছি, কাব্যতত্ত্ববিদদের কথা আলোচনা করছি। তাহলে কাব্যতত্ত্ব এটার ভিতর কি আছে? কবিতার ভিতরে কি আছে? শব্দ, তাই না? এই কাব্যতত্ত্বে শব্দার্থের
অতিরিক্ত অর্থ, খুব খেয়াল করবে, শব্দার্থের অতিরিক্ত অর্থ যা কাব্যের শব্দ রাশি দিয়ে বোঝায় না। অর্থাৎ অনেক কাব্যের ভেতর অনেক শব্দ থাকে, প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ থাকে, আক্ষরিক অর্থ যেটাকে আমরা বলি। তাহলে শব্দার্থের অর্থ, কিন্তু এই শব্দার্থের অর্থগুলো বোঝার পরেও কবিতায় কিন্তু ভেতরকার আরেকটি অর্থ আমাদের কাছে প্রকাশিত হয়, যেটা আক্ষরিক অর্থের বাইরের অর্থ। এই যে অতিরিক্ত একটা অর্থ, এটি কিন্তু আমরা সে শব্দ দিয়ে বুঝি না, আমরা ইঙ্গিতে বুঝি, আভাসে বুঝি, ব্যঞ্জনায় বুঝি যে অতিরিক্ত আরেকটা অর্থ এখানে আছে। তাহলে কোনো পাঠক যখন কবিতা পাঠ করেন তখন তিনি শুধু শব্দের সীমাবদ্ধ অর্থের পরিধিতে কিন্তু আটকে থাকেন না, যে প্রত্যেকটা অর্থ বুঝলাম, এই অর্থগুলি দিয়ে যে অর্থ বের হলো এটাই কিন্তু কবিতার পুরো অর্থ নয়। এটি একটি অর্থ, যেটাকে আমরা বলছি আক্ষরিক অর্থ, কিন্তু এর বাইরেও অর্থ থাকে। এই শব্দের অতিরিক্ত আরেকটি অর্থ যখন পাঠকের কাছে প্রকাশিত হয় তখনই কিন্তু পাঠক পরিতৃপ্তি লাভ করেন, কবিতা থেকে আনন্দ অর্জন করে থাকেন। এই অতিরিক্ত যে অর্থ, এটি হচ্ছে ধ্বনি। সেই যে আমরা ধ্বনি নিয়ে কথা বলছি, তাহলে খুব খেয়াল করে দেখো, যেমন সোনার তরী কবিতাটা তোমরা যখন পড়ছ সবাই জানো এই কবিতাটা, এই জন্য আমি এই কবিতাটার কথা বললাম, এটার আক্ষরিক অর্থ একটা আছে, তাই না? কিন্তু এর নেপথ্যে আরেকটা রূপক আরেকটা অর্থ কিন্তু পাঠকের কাছে স্পষ্ট হয়ে থাকে। এই যে অতিরিক্ত একটা অর্থ বোঝা যায়, এটি কিন্তু হচ্ছে ধ্বনি। তোমাদের কাছে কি ক্লিয়ার হচ্ছে আসলে ধ্বনিটা কি, বা ধ্বনি বলতে আমরা কি বুঝাই? ধ্বনি বলতে অলঙ্কার শাস্ত্রের ধ্বনি একরকম, ব্যাকরণ শাস্ত্রের ধ্বনি আরেক রকম। আজকে যেহেতু আমরা কাব্যতত্ত্বে ধ্বনি নিয়ে কথা বলছি, কাজে আমরা বলছি যে আক্ষরিক অর্থের বাইরে অতিরিক্ত যে একটি অর্থ প্রকাশিত হয়, এই অতিরিক্ত অর্থটি হচ্ছে ধ্বনি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আচার্য অভিনবগুপ্ত ধ্বনির একটা সংজ্ঞাও দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, সঙ্গে একটু খেয়াল করো, তিনি বলতে চেয়েছেন যেখানে কাব্যের অর্থ বা শব্দ নিজ অর্থকে অপ্রধান করে সেই প্রতীয়মান অর্থকে ব্যঞ্জিত করে, সেটাই পণ্ডিতগণের কাছে ধ্বনি বলে পরিচিত। কি বলছেন খেয়াল করো আরেকবার, যে কাব্যের যে অর্থ আছে, কাব্যের ভেতর যে শব্দ আছে, সেই শব্দ তার নিজস্ব একটা অর্থকে পাঠকের কাছে তুলে ধরে, কিন্তু সেই অর্থটিকে অপ্রধান করে, অর্থাৎ সেই অর্থটি মুখ্য নয়, সেই অর্থটাকে অপ্রধান করে যদি আর একটি অর্থ, অতিরিক্ত একটি অর্থ, প্রতীয়মান একটি অর্থ ব্যঞ্জিত হয়, তবে সেটাকেই পণ্ডিতগণ বলছেন ধ্বনি। পণ্ডিতদের কাছে এই প্রতীয়মান অর্থ বা অতিরিক্ত অর্থটাই হচ্ছে ধ্বনি। আমার মনে হয় তোমরা ধ্বনিটা বুঝতে পেরেছ। আজকে ধ্বনিটা বোঝা খুব জরুরি। আমি আজকে পড়াচ্ছি তোমাদের যে কাব্যে ধ্বনি বলতে কি বোঝো। কাজেই বিভিন্নভাবে বিশ্লেষণ করে, তাই না, এই যে ধ্বনি কি, এটা একটা কথায়ও বলা যায়, কিন্তু আমরা যখন 10 নাম্বারের জন্য একটা উত্তর লিখব তখন এটাকে বিভিন্ন আলংকারিকেরা কি বলেছেন,
বিভিন্ন গ্রন্থতে কি বলা হয়েছে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে কি বলা হয়েছে, বিভিন্ন জায়গায় কবিতায় কি নানা রকম করে বিশ্লেষণ করে কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন আমাকে বা উত্তর আমাকে তৈরি করে নিতে হবে। আচ্ছা, কাব্যতত্ত্ববিদেরা রমণীদেহের লাবণ্যের সঙ্গে তুলনা করেছেন কবিতার যে এই অতিরিক্ত দেহের অতিরিক্ত একটা ব্যঞ্জনাকে। কবিতার আমরা কি বলছি, কবিতার একটা দেহ আছে, কাব্যের একটা শরীর আছে, তারপরেও কাব্যের একটা আত্মা আছে, তাই না? এটা নিয়ে আমরা প্রথম থেকে বলছি। তাহলে কাব্যতত্ত্ববিদরা বলছেন, কাব্যতাত্ত্বিকেরা বলছেন যে রমণী দেহের লাবণ্যের সঙ্গে, খেয়াল করো, রমণী দেহের সৌন্দর্য একটা জিনিস, তাকে এই সৌন্দর্যকে অলংকার মণ্ডিত করা আরেকটা জিনিস, সব কিছুকে ছাপিয়ে যাওয়া লাবণ্য কিন্তু আরেকটা জিনিস। তাহলে কাব্যতত্ত্ববিদেরা রমণীদের যে লাবণ্য, এই লাবণ্যের সাথে তুলনা করেছেন কবিতার এই দেহাতিরিক্ত যে ব্যঞ্জনা, তাকে। ওই লাবণ্যটাও হচ্ছে রমণী দেহের সৌন্দর্যের অতিরিক্ত একটা অংশ। আবার কবিতার যে দেহ আছে, কাব্যের যে শরীর আছে, এটার অতিরিক্ত একটা জিনিস হচ্ছে কি ধ্বনি। তাহলে কাব্যতত্ত্ববিদরা রমণী দেহের লাবণ্যের সাথেই কিন্তু এই দেহাতিরিক্ত জিনিসটাকে সামঞ্জস্যমণ্ডিত করেছেন বা তুলনা করেছেন। কাব্যের অতিরিক্ত এই যে ব্যঞ্জনা, এটা হচ্ছে কাব্যের লাবণ্য, আর ধ্বনিবিদেরা বলছে এটি হচ্ছে ধ্বনি। খেয়াল করো, কাব্যের অতিরিক্ত একটা যে ব্যঞ্জনা, অতিরিক্ত ব্যঞ্জনাকে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে আক্ষরিক অর্থকে ছাপিয়ে যখন আরেকটি অর্থ প্রতীয়মান হয়, সেটাই হচ্ছে অতিরিক্ত অর্থ বা অতিরিক্ত ব্যঞ্জনা। এবং এই অতিরিক্ত ব্যঞ্জনাটা হচ্ছে লাবণ্য। ধ্বনিতত্ত্ববিদরা বলছেন এই অতিরিক্ত ব্যঞ্জনাটাই হচ্ছে ধ্বনি। আচ্ছা, তাহলে আমরা একটা কবিতা দিয়ে আজকে বোঝানোর চেষ্টা করি যে ধ্বনিটা কি। জীবনানন্দ দাশের একটি কবিতার 4টা পংক্তি বা 4টা লাইন আমি একটু পড়ছি, খেয়াল করো তোমরা। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। কবিতার লাইনটি 4টা লাইন আমি আরেকবার পড়ি। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এই কবিতাটার নাম হচ্ছে 8 বছর আগের একদিন। আর কাব্যগ্রন্থটির নাম হচ্ছে মহাপৃথিবী। এই মহাপৃথিবী কাব্যগ্রন্থের 8 বছর আগের একদিন, এই কবিতার 4টা পংক্তি কিন্তু আমি এতক্ষণ পড়েছি। এই 4টা পংক্তিতে 21টা শব্দ আছে। 4টা পংক্তিতে 21। আচ্ছা, আমি কিন্তু আমার কিছুটা টাইম হয়ে গেছে। আচ্ছা, কাব্যতত্ত্ববিদেরা আমি বলেছি যে রমণী দেহের লাবণ্যের সঙ্গে তুলনা করেছেন কবিতার দেহের অতিরিক্ত যে ব্যঞ্জনা, তাকে। অর্থাৎ রমণী দেহের সৌন্দর্যের
অতিরিক্ত একটা ব্যাপার আছে যেটা লাবণ্য। আবার কাব্য শরীরের, কাব্য দেহের অতিরিক্ত একটা ব্যাপার আছে ব্যঞ্জনা। এই লাবণ্যের সাথে কিন্তু এই অতিরিক্ত ব্যাপারটাকে সম্পৃক্ত করেছেন কাব্যতত্ত্ববিদেরা। কাব্যতত্ত্ববিদেরা বলছেন যে কাব্যের অতিরিক্ত এই যে ব্যঞ্জনা, এই যে লাবণ্য, যেটাকে কাব্যতত্ত্ববিদেরা বলছেন লাবণ্য, ধ্বনিবাদীরা এটাকেই বলছে ধ্বনি। খেয়াল করো, কাব্যতত্ত্ববিদেরা কাব্যের দেহের অতিরিক্ত বিষয়টাকে কি বলছেন? অতিরিক্ত একটা বিষয়কে বলেছেন কাব্যের ব্যঞ্জনা, লাবণ্য। আবার ধ্বনিবাদীরা একেই বলছে ধ্বনি। আমি জীবনানন্দ দাশের একটি কবিতা একটু পড়ছি তোমাদের কাছে। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। চারটা লাইন বা চারটা পংক্তি আবার খেয়াল করো। এই কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এটি হচ্ছে 8 বছর আগের একদিন কবিতা। এই কবিতাটি নেওয়া হয়েছে মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে। এই কবিতায় 4টা পংক্তি আমি তোমাদের কাছে সামনে পড়েছি। এই 4টা পংক্তির মধ্যে 21টা শব্দ আছে। এই 21টা শব্দের প্রত্যেকটা শব্দ কিন্তু শব্দের অর্থ পাঠকের কাছে খুব স্পষ্ট। সবাই আমরা প্রত্যেকটা অর্থ বুঝতে পারি, কিন্তু এই আক্ষরিক অর্থের বাইরে আরেকটা নেপথ্যে আরেকটা অর্থ আছে, যে অর্থ পাঠককে খুব ভালো করে পাঠক সম্পৃক্ত হলে কবিতার সাথে, এবং তৃতীয় মাত্রা দিয়ে আমরা যেটাকে বলি, যদি আমরা পড়ি তাহলে নেপথ্যের আরেকটি অর্থ আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে। এবং এই 21টা শব্দের বাইরে কবি পাঠককে এমন একটি জগতে নিয়ে গেছেন এই 4টা পংক্তি দিয়ে, যেখানে রয়েছে মানুষের ভয়াবহ নিঃসঙ্গতা, নিস্তব্ধতা। এই নিঃসঙ্গতাকে, এই স্তব্ধতাকে কবি অত্যন্ত শৈল্পিকভাবে, চমৎকারভাবে কিন্তু তুলে ধরেছেন পাঠকের কাছে। আচ্ছা, তাহলে আমরা আজকের এই যে এতটুকু অংশ পড়লাম, এতটুকু অংশের ভেতরে কিন্তু আমরা বলেছি যে ধ্বনি কি বলার চেষ্টা করেছি। আমাদের কয়টা মতবাদ আছে, মতবাদগুলো বলার চেষ্টা করেছি। কাব্যতত্ত্ববিদেরা কাকে দেহাতিরিক্ত ব্যঞ্জনা বলেছেন, কাকে লাবণ্য বলেছেন, এই অতিরিক্ত অংশ যেটাকে তারা লাবণ্য বলার চেষ্টা করেছেন, সেটাকে ধ্বনিবাদীরা বলার চেষ্টা করেছে ধ্বনি। আজকে আমরা এই ধ্বনি কাকে বলে, এতটুকু ধ্বনি কি, এতটুকু বলেই আসলে আজকে আমরা তোমাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করছি বিষয়টা। তারপরে আমরা কিভাবে ধ্বনি কাব্যের আত্মা হচ্ছে, এটি পরবর্তী ক্লাসে আমরা আরও স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। এখানে আজকে আমরা ধ্বনি যে কাব্যের আত্মা, এই কথাটি কে বলেছেন, কিভাবে তাকে অন্য কাব্যতাত্ত্বিকেরা জোরালো সমর্থন জানিয়েছেন, ইত্যাকার অনেকগুলো বিষয় আমরা এই অংশটিতে, এই ক্লাসটিতে বলার চেষ্টা করেছি। তোমরা শুনবে, সাথে বইকে সম্পৃক্ত করবে এবং বোঝার চেষ্টা করবে, এবং এই ক্লাসটির সাথে পরবর্তী ক্লাসটি অবশ্যই ট্যাগ করে তোমরা পড়বে,
তাহলে কমপ্লিট একটা উত্তর আমরা পাবো, যেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছে স্পষ্ট করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়ার সাথে থাকো। তোমাদের সবার জন্য সার্বিক সুস্থতা কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।